এস এম রাশেদুল হাসান, ম্যানেজিং ডিরেক্টর ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। সো রাশেদ ভাই, আপনার থেকে জানতে চাই যে এই যে মিউচুয়াল ফান্ড, আপনারা অ্যাসেট ম্যানেজারদের নিয়েও কিছু কথা এসেছে অলরেডি। সো মিউচুয়াল ফান্ডের আসলে এই যে বাংলাদেশে কেন তারা তাদের ডিউ রোলটা প্লে করতে পারলো না? আমার কাছে যেটা মনে হয় যে আমরা মিউচুয়াল ফান্ডে, আমি তো 2009 থেকে কাজ করছি, আমাদের মিউচুয়াল ফান্ডের জার্নি যদি আপনি দেখেন তাহলে এটা পুরোটাই ওয়াজ ডমিনেটেড বাই ক্লোজড এন্ড ফান্ড ছিল 2009 থেকে যদি আমরা শুরু করি। এবং এই ক্লোজড এন্ড ফান্ডগুলো যখন সাবস্ক্রিপশন হয়েছে, আপনি দেখবেন যে ইনভেস্টররা ওই সময় এটাতে সাবস্ক্রাইব করেছে এটাকে একটা কোম্পানির মতন স্টক হিসেবে ট্রিট করে। এবং এটা যে একটা 10 টাকার মিউচুয়াল ফান্ডের পেপার ভ্যালু যে 10 টাকা, এটা যে একটা আইপিও না, এটা যে 12 টাকা 15 টাকা 20 টাকায় ট্রেড হতে পারে না, এই অ্যাওয়ারনেসটা কিন্তু 2019-এ আসেনি। আপনি দেখবেন যে মোস্ট অফ দ্য ব্যাঙ্কস ওয়ার স্পন্সর্স অফ দিস মিউচুয়াল ফান্ডস, এবং ওই ব্যাংকের ডিরেক্টররা প্রাইভেট প্লেসমেন্ট নিচ্ছেন। সো আসলে মিউচুয়াল ফান্ডের যে বেসিক, যে আমি পুল অফ ফান্ডস ক্রিয়েট করব থ্রু অ্যান ইনভেস্টর কমিউনিটি, কোনো ইনভেস্টর কমিউনিটি ছিল না, র্যাদার এইটার যারা ফান্ড সাপ্লায়ার ছিল বা ফান্ড প্রোভাইডার ছিল, যাদেরকে আমরা সোকল ইনভেস্টর বলছি, তারা এটাতে পার্টিসিপেটই করেছিল একটা স্পেকুলেটিভ ট্রেডিং করার জন্য, যে আমি 10 টাকায় আইপিও কিনবো, এটা 12 টাকা হবে, 15 টাকা হবে, 20 টাকা হবে। আচ্ছা, ধরলাম ওই রিয়েলিটি চেকটা হয়ে গেল যে ওকে, তারপর যখন মানুষ বুঝতে পারলো যে নাম 20 টাকা দিয়ে কিনে আলটিমেটলি এনএভি যদি হয় 10 টাকা 50 বা 11 টাকা, তো আমি ডিভিডেন্ড পাচ্ছি 5% or 10%, সো ইট ইজ নট এ ফিজিবল ইনভেস্টমেন্ট। সো ওই রিয়েলিটি চেক হয়ে এটা 10 টাকায় চলে আসলো। এরপরে আসেন যে এই প্রলিফারেশনটা 2009-10-এ হলো। 2009-10-এ হওয়ার পরে যখন 2010-এ মার্কেট কারেকশন হওয়া শুরু হলো ম্যাসিভলি, ওই টাইমটাতে আই ক্যান ক্লিয়ারলি রিকল যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে সবগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে বারবার বলা হলো যে আপনারা একটা রেগুলেশনের সাথে কমপ্লাই করেন যে আপনার 75% অফ দ্য এক্সপোজার হ্যাজ টু বি ইন ইকুইটি মার্কেট। এখন মিউচুয়াল ফান্ড ম্যানেজারদের কিন্তু কাজ ইনভেস্টরের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা, তাদেরকে প্রোটেক্ট করা। কিন্তু আমি এমন একটা রেগুলেশন করে রেখেছি যে আমার এত পার্সেন্ট এক্সপোজ থাকতেই হবে ইকুইটি মার্কেটে, যেখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মার্কেট ইজ গোয়িং ডাউন দ্য ড্রেন, কিন্তু আমি তখন বিক্রি করলে আমি শোকজ খাচ্ছি। তো সো আমার রেগুলেশনটা যেটা ছিল, আমি আপনাকে জাস্ট হিস্ট্রিটা দিচ্ছি, 2010 রেগুলেশনটা দ্যাট ওয়াজ নট, কি বলবো, যে আপনি অ্যাসেট ম্যানেজারকে লাইসেন্সটা দিলেন অ্যাসেট ম্যানেজ করার জন্য, কিন্তু তাকে ডিসক্রিপশন দিলেন না যে সে তার অ্যাসেটটা কীভাবে অ্যালোকেট করবে, সে কোন কোন সিকিউরিটিতে টাকাটা রাখবে, সে চাইলে কখন বিক্রি করবে কখন বিক্রি করবে না। মানে ইটস অলমোস্ট লাইক যে আপনি আমাকে হাত পা বেঁধে নদীতে সাঁতার কাটতে দিয়ে দিলেন। আমাকে বলছেন যে আমার পারফরমেন্সের সমস্যা। আমি যদি এখন বলি যে ওই সময়ের যারা বেস্ট পারফর্মিং ফান্ডস ছিল, অল দোজ ফান্ড, যদি বলছি না আমি জেনে বলছি, তারা এইটা তাদের কনসিয়াসলি তারা এই ডিসিশন নিয়েছে যে আমি যদি কমপ্লায়েন্ট থাকতে যাই তাহলে আমি আমার ইনভেস্টরের ওয়েলথ প্রোটেক্ট করতে পারবো না। সো দে ওয়ার তখন নন কমপ্লায়েন্ট ফর দ্য টাইম পিরিয়ড, যে আমি এখন টাকা ইনভেস্ট করব না। তাহলে দেখেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে ওই রেগুলেশনের সাথে কমপ্লায়েন্ট থাকতে গেলে আপনি টাকা মানুষের প্রোটেক্ট করতে পারবেন না। আমার একটা খুব বাজে অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কমিশনের সাথে ডাক পড়লো, আমরা গেলাম, আমি বললাম যে স্যার আসলে এখন যদি এই পরিমাণে এক্সপোজ থাকে আমাদের এনএভি তো 5 টাকায় চলে আসবে। তো আমাকে বলা হলো 5 টাকা আসবে, দ্যাট ইজ নট ইয়োর কনসার্ন, ইউ হ্যাভ টু বি কমপ্লায়েন্ট। তাহলে অ্যাসেট ম্যানেজারের রোলটা কি? অ্যাসেট ম্যানেজারের রোলটা ছিল কি ওই যে রুলস এবং রেগুলেশন দিয়ে আছে ওটার প্রতি কমপ্লায়েন্ট করে, এটা প্রাইমারি অবজেক্টিভ, অবশ্যই এটা আমাদের করতে হবে, কিন্তু নাকি আমাদের ইনভেস্টরদের ওয়েলথগুলোকে প্রোটেক্ট করা অ্যান্ড ম্যাক্সিমাইজ করা। এর পরের জার্নিতে আসেন, ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডগুলোকে টেনার এক্সটেনশন দেওয়া হলো। আপনি মানুষকে বলেছেন যে আপনার থেকে আমি এই ফান্ডগুলো নিয়েছি 10 বছরের জন্য, ইটস এ কমপ্লিট ব্রিচ অফ ট্রাস্ট। আপনি ইনভেস্টরের পার্সপেক্টিভ থেকে আপনি 10 বছরের জন্য নিয়ে আপনি কি করলেন, আপনি বললেন যে আমি এটা টেনার এক্সটেনশন করব। হু ডিড দ্যাট? এসিসি ডিড দ্যাট। উনি অ্যালাউ করলেন। এখন আপনি যখন এই জিনিসটা অ্যালাউ করলেন, হুয়েভার দ্য ইনভেস্টার্স, ওই সময় সাধারণ বিনিয়োগকারী, যে কমিউনিটিটা যতটুকুই তৈরি হয়েছিল, যারা চিন্তা করছিলেন যে ফাইন, আমার যে আন্ডারলাইং ভ্যালুটা আছে ওই পোর্টফোলিওগুলোতে, আমি যদি এটা সামনে
কনভার্ট হয় বা 10 বছর পরে যদি এটা রিডিম হয় তাহলে আই উইল গেট দ্যাট ভ্যালু, উনি সেই ভ্যালুটাও হচ্ছে পেলেন না। তাহলে আরেক রাউন্ডে হচ্ছে কনফিডেন্সের ইরোশন। এবার আমি আপনাকে কিছু আশার কথা বলি। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আপনার রিসেন্টলি ওপেন এন্ড ফান্ডের একটা প্রলিফারেশন হচ্ছে দেখা যাচ্ছে। একটা ওপেন এন্ড ফান্ড দিয়ে আসতেছে, ক্লোজড এন্ড ফান্ড আসতেছে না, এবং আপনি বাজারে 4-5টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাটলিস্ট দে আর ট্রাইং দেয়ার মানে সো মাচ যে আপনার এই ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে ডেভেলপ করে। এবং আমি একটা স্ট্যাট দেখলাম যে রিসেন্টলি যে ওপেন এন্ড ফান্ড আপনার 97-এর মতন আছে, এবং ওপেন এন্ড ফান্ডের ফান্ড সাইজ নাও ইজ ইন টার্মস অফ ভ্যালু ইজ গ্রেটার দ্যান দ্য ক্লোজড এন্ড ফান্ড। সো বাংলাদেশের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যে চেঞ্জটা অনেক পরে হলেও এসছে, এটা হচ্ছে আশার আলো, কারণ ওপেন এন্ড ফান্ড মানুষকে এই গ্যারান্টিটা দেয় যে ইউ ক্যান গেট ইন অ্যান্ড ইউ ক্যান গেট আউট। কিন্তু দেখেন, ঢালাওভাবে বলা হয় যে মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা বা পারফরমেন্স ভালো করছে না, কিন্তু আপনি পারফরমেন্স কীভাবে করবেন যদি 1.5 বছর ধরে একটা প্রাইস ফ্লোর থাকে। আবার ফেরত আসি, 2010-এ আপনি ইন্টারমিডিয়ারিগুলোকে বললেন, মার্চেন্ট ব্যাংকস এবং ব্রোকারেজগুলোকে বললেন যে ইউ ক্যান নট ডু দ্য মার্জিন কল। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে যত ড্যামেজ হয়েছে আমি মনে করি দুটো রিজন হচ্ছে সবচেয়ে বড়। একটা হচ্ছে মার্জিন কল যে সময় নিতে দেওয়ার কথা ছিল ওটা নিতে দেওয়া হয়নি, তাদেরকে বলা হয়েছে মার্জিন কলের দরকার নাই নেওয়ার, আপনি ডিলে করেছেন। ওই সময় মার্জিন কল যদি নিতে দেওয়া হতো মার্কেট আমাদের বিশ্বাস 1 থেকে 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়ে যেত। অ্যান্ড সেকেন্ড যেই রিজনটা সেটা হচ্ছে এই প্রাইস ফ্লোর। আপনি ইফ ইউ লুক অ্যাট দ্য রিজিয়ন, এই প্রাইস ফ্লোর নামের অদ্ভুত কনসেপ্ট পাকিস্তানে একবার হচ্ছে দেওয়া হলো, এবং পাকিস্তানে এটা দেওয়া হলো 2008-এর ওদের মার্কেট ক্র্যাশের সময়। মাত্র 3 মাসের জন্য তাদের ওই প্রাইস ফ্লোরটা ছিল। ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে কখনো প্রাইস ফ্লোর দেওয়া হয়নি। আমরা কি করলাম, প্রথমে একবার প্রাইস ফ্লোর দিলাম, উঠিয়ে নিলাম, এরপরে 1.5 বছর ধরে রাখলাম। দোষ দেওয়া হয় মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা পারফর্ম করতে পারে না। আপনি ইম্যাজিন ওপেন এন্ড ফান্ড ম্যানেজার যারা আছে, যারা এই সময় এই প্রোডাক্টটাকে পপুলারাইজ করার জন্য নিয়ে আসলো, যারা ভ্যালু ইনভেস্টিংয়ের হচ্ছে পক্ষে, তাদের প্রাইস ফ্লোরের মধ্যে কন্টিনিউয়াস রিডেমশন চলতে থাকলো। ওই রিডেমশন অনারটা করবো কীভাবে যদি আমরা সিকিউরিটিজ সেল না করতে পারি মার্কেটে প্রাইস ফ্লোর এর কারণে। এবং আমরা যখন সিকিউরিটিজ বিক্রি করতে পারছি না, আমরা যখন এসিসিকে জানাচ্ছি, উই ওয়ার নট গেটিং এনি ডিরেকশন ফ্রম দ্য এসিসি যে আসলে আমরা কী করবো। তোমাকে বলা হয়েছে টাকা ফেরত দিতে, তুমি টাকা ফেরত দেবে, কীভাবে দিব যদি একটা মার্কেটই ফাংশনাল না থাকে। সো এবার আসি প্রোডাক্টসের ক্ষেত্রে। আমরা বলছিলাম যেটা আমি যে ডু উই হ্যাভ দ্য রাইট প্রোডাক্টস। আমার কাছে মনে হয় যে আমরা হাঁটার আগে দৌড়ানো শুরু করেছি। আপনি বাংলাদেশে একুইটি ওরিয়েন্টেড স্কিম দিয়ে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোর হচ্ছে প্রলিফারেশন শুরু হয়েছে, এটা ঠিক হয়নি। আমি মনে করি বাংলাদেশে ডেট ওরিয়েন্টেড স্কিমগুলো আগে আসা উচিত ছিল, বাংলাদেশে ফিক্সড ইনকাম প্রোডাক্টগুলো আগে আসা উচিত ছিল। বাংলাদেশের মানুষ হচ্ছে মোস্টলি সেভার্স, তারা বুঝে হচ্ছে এফডিআর, তাদের এই রিস্ক অ্যাপেটাইটই নাই যে ইকুইটি মার্কেটের এই জিনিসগুলো বুঝবে। তারা আসছে, এসে যখন মার্কেট পারফর্ম করে নাই, তাদের মিউচুয়াল ফান্ড বা প্রোডাক্টের ক্ষেত্রে আস্থা চলে গেছে। আচ্ছা, আমরা কিন্তু বলি সুকুক ভালো না, পারসেপশন শুনবেন, আমরা কিন্তু বলি ডিবেঞ্চার্স ভালো না, প্রোডাক্টের কিন্তু সমস্যা নাই। মিউচুয়াল ফান্ডও আমরা বলি ভালো না, প্রোডাক্ট কিন্তু খুব ভালো জায়গায় আছে। সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনি এই প্রোডাক্টগুলো কি ঠিক প্রোডাক্টগুলো বাজারে নিয়ে আসছেন কি না, এবং এই প্রোডাক্টগুলো যাদেরকে চালাতে দিচ্ছেন আর দে কোয়ালিফাইড পিপল। আমাদের বাংলাদেশে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সংখ্যা লাইসেন্স দেওয়া হচ্ছে 67, ইন্ডিয়াতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির লাইসেন্স হচ্ছে 44। আমাদের বাংলাদেশের একটা অ্যাসেট ম্যানেজারের খুব বেশি হলে 5টা থেকে 6টা স্কিম আছে। ইন্ডিয়াতে সবচেয়ে বড় যে ফান্ড ম্যানেজার, তার স্কিম আছে হচ্ছে 900+। তো থিঙ্ক অ্যাবাউট যে ও যদি 900+ স্কিম রান করতে পারে, ওদের দেশে 44টা অ্যাসেট ম্যানেজারকে দিয়ে কাজ হয়ে যাচ্ছে যাদের জিডিপি হচ্ছে মোর দ্যান 10 টাইমস অফ আস, আর আমাদের দেশে 67। তো এটা সমস্যাটা কোথায়? আপনি ব্রোকারেজ লাইসেন্স দিচ্ছেন, আপনি মার্চেন্ট ব্যাংক লাইসেন্স দিচ্ছেন, আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট লাইসেন্স দিচ্ছেন, এবং তারপরে এদের সবাইকে আপনি এলিজিবল ইনভেস্টর করে যখন একটা প্রাইস ডিসকভারি করার কথা বুক বিল্ডিং মেথডে আইপিওর সময় সবাই মিলে পার্টিসিপেট করে একটা লেজে গোবরে একটা হচ্ছে অবস্থা। দিজ আর নট কোয়ালিফাইড পিপল। আপনি লাইসেন্স দিচ্ছেন অন হোয়াট বেসিস? হোয়াট ইজ হিজ ট্র্যাক রেকর্ড? ডু দে হ্যাভ দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যানেজিং আদার পিপলস ফান্ড? এই জিনিসগুলো কি আমরা দেখছি? কিভাবে 67 মানুষকে ক্রাইটেরিয়া নাই পার্টিকুলার যে আছে ক্রাইটেরিয়া, কিন্তু সেই ক্রাইটেরিয়া তার মানে ইজ নট ইনাফ। তার মানে দোজ ক্রাইটেরিয়াস আর নট সাফিসিয়েন্ট টু সেপারেট যে কারা কারা ফান্ড ম্যানেজমেন্টের ক্ষমতা দেওয়া হবে। মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স আর নট ম্যাজিশিয়ানস। সো তাদেরকে যদি শুধু আমি বলি
সিম্পলি যদি দুটো জিনিস করতে দেওয়া হতো, সরি তার আগে আরেকটা কথা বলি, ওপেন এন্ড ফান্ডের যে ফিক্সড ইনকাম প্রোডাক্টের কথা বলছিলাম, আমাদের 3টা প্রোডাক্ট আছে। এই 3টা প্রোডাক্টের মধ্যে এই কোভিড প্রাইস ফ্লোরের মধ্যেও আমরা কিন্তু 240 কোটি টাকা আমাদের ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। একটা প্রোডাক্ট যেটা ফিক্সড ইনকাম প্রোডাক্টের কথা বললাম, ওটার সাইজই হচ্ছে 185 ক্রোর, আর বাকি ইকুইটি ওরিয়েন্টেড স্কিম কিন্তু মাত্র 50 কোটি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, এবং এই যে আমরা নতুন ইনভেস্টার নিয়ে আসলাম আমাদের প্রোডাক্টে, তারা বিওই কখনো করা শিখেনি, তারা যে বিওটা করলো, তাহলে এই ইনভেস্টারগুলোকে যদি আমরা আমাদের মার্কেটে ইকুইটি ওরিয়েন্টেড স্কিমের দিকে ফোকাস না করে ডেট ওরিয়েন্টেডে করতাম, আমরা অনেক মানুষকে এনে ফার্স্টে ফ্লেভার দিতে পারতাম যে কীভাবে আসলে ক্যাপিটাল মার্কেট প্রোডাক্ট কাজ করে। হ্যাঁ, আর আমরা মার্কেট নিয়ে আমাদের অনেক কথা বলা হয়েছে, আমি মার্কেট নিয়ে কথা বলবো না। আমি গোয়িং ফরওয়ার্ড যেটা আমি মনে করি যে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্টের ভবিষ্যৎ আপনি দেখবেন যে আলটিমেটলি ওপেন এন্ড ফান্ডের উপরেই ডিপেন্ড করবে, এবং সামনে আমরা অনেক আসলে ইটিএফের কথা বলি, ডেরিভেটিভসের কথা বলি। আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, বাংলাদেশ মার্কেট ইজ নট রেডি ফর দ্যাট। আমাদের মার্কেটে 10টা-12টা সিকিউরিটিতেই আমরা মাত্র ইনভেস্ট করতে পারি। সো ফিউ অ্যাসেট ম্যানেজার্স আর ফিউ অ্যাসেটস চেজিং দোজ নেমস। হ্যাঁ, সো আলটিমেটলি এইটা আমার কাছে মনে হয় না যে খুব ফিজিবল। আমাদেরকে যদি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বিল্ড আপ বা ডেভেলপ করতে হয়, আমাদেরকে অবশ্যই ডেট ওরিয়েন্টেড স্কিম করতে হবে এবং আস্তে আস্তে বন্ডের দিকে গিয়ে ওখানে একটা জায়গায় আসতে হবে। সামনে আমরা কেমন একটা ক্যাপিটাল মার্কেট চাই এবং এটার জন্য কি করণীয়, সেটা আপনার জাস্ট 2 থেকে 3 মিনিটসের মধ্যে স্পেসিফিক পয়েন্টস। আমি স্পেসিফিক 5টা-6টা জিনিস নিয়ে কথা বলবো। আমাদের মার্কেটের যদি এই দুর্দশা আসার পেছনে প্রাইস ফ্লোর এবং রেস্ট্রিকশন অন মার্জিন কল দুটো বিষয় হয়ে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে এমন একটা স্টেপ নেওয়া উচিত ফ্রম দ্য রেগুলেটর যে এই ধরনের কি বলবো যে সুইসাইডাল রেগুলেশন আর কখনোই আসতে পারবে না। একটা পাবলিক ডিক্লারেশন আসতে হবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে যে আমরা আর কখনো কমিশন থেকে এই ধরনের সুইসাইডাল আমরা কোনো রেগুলেশন নিয়ে আসবো না। বিকজ আপনি যদি দেখেন যে বাংলাদেশের মার্কেট এমনি খুব ছোট, তার মধ্যে টপ 20 নেমসে আপনার 50-60% অফ দ্য মার্কেট ক্যাপ, যার মধ্যে মোস্টলি হচ্ছে আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিজ এবং আমাদের লার্জ ক্যাপ ব্লু চিপ নেমস। ওগুলোতে কিন্তু মোস্টলি ইনভেস্টমেন্ট করে আপনার দেখা যায় ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং ফরেন ফান্ডস। তো মার্কেটের প্রাণ বা ফাউন্ডেশন হচ্ছে পেশেন্ট ক্যাপিটাল যারা প্রোভাইড করে তারা। আর এই প্রাইস ফ্লোর এবং এই রেস্ট্রিকশন অন মার্জিন কল দিয়ে আমরা আসলে শুধুমাত্র পানিশ করছি যারা পেশেন্ট ক্যাপিটাল প্রোভাইড করেছে। আপনি লুক অ্যাট দোজ পোর্টফোলিওস পারফরমেন্স 10-15 বছর ধরে কি হয়েছে, এবং সো তাদের একটাই কথা যে এই ধরনের সুইসাইডাল জিনিস আসতে পারবে না। সেকেন্ড আমার যেই পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাসেট ম্যানেজার যারা আছে, আমরা প্রায় বলি যে ইনভেস্টরের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য আমরা বলেছি যে ক্যাপিটাল মার্কেটে এতটুকু এক্সপোজার রাখতে হবে, ওনারা পোর্টফোলিও ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অ্যাজ ইফ যে ট্রেজারি বিল বন্ডে এত % রাখতে হবে। আমরা এই কথাগুলো রেগুলেটরের কাছ থেকে পাচ্ছি। আমার কথা হচ্ছে আপনারা এটা অ্যাসেট ম্যানেজারের হাতে ছেড়ে দেন। অ্যাসেট ম্যানেজার শুড হ্যাভ দ্য ফুল ডিসক্রিপশন। ইনভেস্টার্স যারা আছে, ওই সকল ফান্ডের সাবস্ক্রাইবার যারা আছে, they will identify the good managers and the bad managers. সো যে পারফর্ম খারাপ করবে তার কাছে এমনিও টাকা থাকবে না। আপনি রেগুলেশন দিয়ে এইভাবে ইনভেস্টারের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে পারবেন না। থার্ড আমার পয়েন্ট হচ্ছে, এটা হঠাৎ করে আমার মাথায় আসছে কিন্তু আমার মনে হয় যে এটা বলাটা জরুরি, সেটা হচ্ছে আমাদের মার্কেটের একটা খুব হাস্যকর একটা কনসেপ্ট আমার কাছে মনে হয় স্টক ডিভিডেন্ড। আমাদের মার্কেটে এটাকে একটা বলে দেওয়া হচ্ছে এটা একটা ডিভিডেন্ড, কারণ আমি ক্যাশ ডিভিডেন্ড ক্যাশের না পরিবর্তে আমি তোমাকে কতগুলো স্টক দিচ্ছি। তো আলটিমেটলি এটা আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনুযায়ী জাস্ট খালি একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল বাড়ে। এখন ওই রিকোয়ারমেন্টটা কোত্থেকে আসছিল? ওটা আসছিল কিন্তু ব্যাঙ্কস এবং এফআই তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটাকে হচ্ছে ইমপ্রুভ করার জন্য। সো দেয়ার হ্যাজ টু বি সার্টেন রেগুলেশন যে যেই কোম্পানিগুলোর ক্যাপিটাল রেগুলেটরি ক্যাপিটাল এনহ্যান্সমেন্টের কোনো ইস্যু নাই, সেই সকল কোম্পানি লাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, ইদার দে উইল পে ক্যাশ ডিভিডেন্ড অর দে উইল নট পে এনি ডিভিডেন্ড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি 100% স্টক ডিভিডেন্ড দিয়ে বাজারকে একটা নাম বলছি স্টক ডিভিডেন্ড, এবং যেহেতু আমার ফাইন্যান্সিয়াল লিটারেসি অনেক কম, ইনভেস্টাররা বুঝতে পারছে না যে এই জিনিসটা কি, তারা মনে করছে 100% দিয়েছে, 200% দিয়েছে, এবং প্রাইস প্রপ আপ হচ্ছে এবং ম্যানিপুলেশন হচ্ছে বেসড অন দোজ স্পেকুলেশন। সো এই জিনিসটা আমি মনে করি আমাদের বন্ধ হওয়া উচিত। মাইনরিটি স্টেক হোল্ডারের ইন্টারেস্ট,
আবু আহমেদ স্যার সরকারি কোম্পানিগুলোর কথা বলছিলেন, আমি একটা ইনস্ট্যান্সের কথা বলবো, দ্যাট ইজ তিতাস গ্যাস। তিতাস গ্যাস হঠাৎ করে তারা তাদের যে বিজনেস মডেল, তাদের যে রেভিনিউটা পায়, তাদের যে প্রাইসিং করে, ওই মডেলে তারা একটা হচ্ছে চেঞ্জ আনলো, কিন্তু তারা একটা বার আমরা যারা 25% পাবলিক আমাদের স্টেক ছিল তাদের সাথে কোনো কথা বলার প্রয়োজন বোধ করলো না। সো এই যে একটা কোম্পানি যখন লিস্টেড হয়, সেটা গভর্নমেন্ট হোক বা আপনার কর্পোরেট এন্টিটি হোক, দে ডু নট হ্যাভ দিস আন্ডারস্ট্যান্ডিং যে মাইনরিটি স্টেক হোল্ডাররা যারা এখানে আছে দে আর অলসো স্টেক হোল্ডার। সো মাইনরিটি স্টেক হোল্ডারদের ইন্টারেস্ট যখন প্রোটেক্ট হয় না, তখন কিন্তু আমরা রেগুলেটর ছাড়া আর কারো কাছে যাওয়ার জায়গা থাকে না। সো আওয়ার রেগুলেটর নিডস টু বি ভেরি কেয়ারফুল যে আমার কোম্পানিগুলো এমন কোনো কাজ যাতে না করে যেটাতে মাইনরিটি স্টেক হোল্ডারদের ইন্টারেস্ট প্রোটেক্ট হচ্ছে না। আপনাকে আরেকটা উদাহরণ দিতে পারি, দেয়ার আর ইনস্ট্যান্সেস যখন আপনি কোনো একটা পার্টিকুলার রাইট অথবা কোনো একটা পার্টিকুলার ডিভিডেন্ড আপনি দিচ্ছেন, এটা পাবলিকদেরকে আপনি দিচ্ছেন না, কিন্তু কোনো একটা কোম্পানি দিয়ে দিচ্ছে হচ্ছে শুধু স্পন্সরদেরকে। একটা রাইট দেওয়া হচ্ছে কিন্তু বলা হচ্ছে এটা শুধু থাকবে হচ্ছে স্পন্সরদের জন্য। সো দিস থিংস নিড টু বি স্টপড। নাম্বার 5 হচ্ছে আমাদের নাম্বার অফ ইন্টারমিডিয়ারিজ, মানে ব্যাংকিং সেক্টরের কথাই ধরেন না, মানে যদিও এটা ক্যাপিটাল মার্কেট রিলেটেড না, 22টা ব্যাংক ইন্ডিয়াতে আছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, আমাদের মনে হয় 43-44টা হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। সিমিলারলি আমি আপনাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা ব্রোকারেজদের কথা বলছি। এতগুলা ইন্টারমিডিয়ারিজ আমাদের এই মার্কেটে আমি মনে করি না থাকার দরকার আছে। সো এসইসির বোঝা উচিত ফার্দার লাইসেন্স তো ইস্যু করার ক্ষেত্রে যে কাকে দিবে কি দিবে না, আমি বলছি না, এটা স্টপ হওয়া উচিত। অন টপ অফ দ্যাট যাদেরকে দিয়েছে, are those people capable, are those people still active, do these people have any, or companies have any product, or they are providing any service? এই জিনিসগুলো একটু দেখে এখানে একটা এই সেক্টরে কনসলিডেশন দরকার। এটা একটু জানতে চাই যে আপনার এই যে লাইসেন্সিং এর ক্ষেত্রে একটা তো মনে হয় ফিজ আছে গভর্নমেন্টের পার্টিকুলার, জি, সেই ফিজটা কত, আর কি এডিশনাল টাকা কি খরচ হয় এগুলোর লাইসেন্সের জন্য? আমাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই। আমরা যখন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে একটা 5 কোটি টাকার একটা পেইড আপ ছিল, আমরা ওই পেইড আপ দিয়েই কিন্তু আমরা লাইসেন্সটা পেয়েছি, এবং আমাদের বছর বছর লাইসেন্স রিনিউয়াল ফিজ আছে, ওটা আমরা দিই। তো সো এবং ফাইনালি আমি যে কথাটা বলবো, নাম্বার 6, আমরা এখানে ইনভেস্টার, আমরা বিনিয়োগ করি, কোম্পানি এক একবার এক একটা আপডেট নিয়ে আসে, এনবিআর এক একবার এক একটা চেঞ্জ করে, আপনার প্রোডাক্টগুলোর ইকোনমিক্স নষ্ট হয়ে যায়। বেশ কিছুদিন আগে আমি, আসিফ এবং আরও দুইটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মিলে আমরা এনবিআরের সাথে খুব ক্লোজলি কাজ করি। মিউচুয়াল ফান্ডের একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস ছিল যে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টররা বিনিয়োগ করলে একবার তারা ডিভিডেন্ডের সময় ট্যাক্স তাদের দিতে হচ্ছে, আবার মিউচুয়াল ফান্ড ইটসেলফ অ্যাজ অ্যান এন্টিটি সেটাও আবার ট্যাক্সড হচ্ছে। সো আমরা একটা কাজ করি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-তে আমরা যে জিনিসটা এনবিআরকে বোঝাতে সমর্থ হই যে মিউচুয়াল ফান্ড যে ইনকামটা নিজে করবে দ্যাট শুড বি ট্যাক্স এক্সেম্পটেড। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটা প্রোডাক্ট যে মার্কেটে পপুলারাইজ আপনি করতে চান, তাহলে ওই পার্টিকুলার প্রোডাক্টের ইকোনমিক্সটা যাতে হচ্ছে ঠিক থাকে।